হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তথা চতুর্থ সেমিস্টারে দর্শন বিষয়ের আজকে আমরা আরোহ অনুমানের স্বরূপ পড়তে চলেছি। তোমাদের সিলেবাসের মধ্যে আরোহ অনুমান থেকে কি কি পড়তে হবে এবং কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো, এবং এইখান থেকে টিকা একটা ছোট্ট আসতে পারে, কেমন কোন টিকাটা আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু সমস্ত আজকের এই ক্লাসের মধ্যে উপস্থিত করতে চলেছি। এবং এই যে বিষয়গুলো উল্লেখ করেছি এটাই হচ্ছে তোমাদের সিলেবাস, অর্থাৎ আরোহ অনুমানের স্বরূপ যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, আরোহমূলক যুক্তি যে রয়েছে, সেখান থেকে আরোহ অনুমানের স্বরূপ বা প্রকৃতি রয়েছে, সেটা থেকে তোমাদের এই আজকের যে অধ্যায়, এক কথায় বলতে গেলে যে তোমাদের বলেছিলাম ইন্দ্রজিৎ পাবলিকেশন এই বইটা নিবে, ঠিক আছে। সেখানে তোমরা দেখতে পাবে যে আরোহ অনুমানের স্বরূপের ক্ষেত্রে যদি দেখা যায় যে আরোহ যুক্তিমূলক, ঠিক আছে, আরোহ যুক্তি বিজ্ঞান যে রয়েছে, একটা তোমার পাশ্চাত্য যুক্তি বিজ্ঞান, পাশ্চাত্য ও যুক্তি বিজ্ঞান যেটা রয়েছে ওটা তো আমরা অলরেডি ডান করেছি। যেমন সত্যাপেক্ষক আছে, নিরপেক্ষ, বলীয় ভাষ্য, ভেনচিত্র, সত্য সারণী, এগুলো সব আমাদের ডান হয়ে গেছে। আজকে আমরা আরোহ অনুমানের স্বরূপ প্রকৃতি পড়তে চলেছি। তারপরে কিন্তু আমরা কারণ, তারপরে আমরা মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের এই টপিকগুলো কিন্তু কম্পালসারি কিন্তু করতেই হবে। আর এইখান থেকে টিকে আসবে 2 অথবা 3 নম্বরের। ইতিপূর্বে যে ওল্ড সিলেবাসে দেখো এই প্যাটার্নটা হচ্ছে কি, মানে এটা যে সিলেবাসটা ছিল আরোহ অনুমান স্বরূপ, এটা কিন্তু ওল্ড সিলেবাসে ছিল। আর এখান থেকে বহুবার একটা করে টিকা আসতো, আসবেই টিকা, ঠিক আছে, যাই হোক না কেন। তো এখান থেকে আমরা টিকা আসতে পারে, কি টাইপের মতন আসতে পারে, কেমন করে লিখতে হবে, সমস্ত কিছু নোট আকারে কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে উপস্থিত করব। এর পরবর্তী দেখো এর চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় রয়েছে। এক্সাম্পল যদি দেখা যায় এখান থেকে 2 অথবা 3 নম্বরে তোমাদের মার্কস থাকবে। যদি প্রথমত দেখো যে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, প্রথম সিলেবাস আমরা দেখতে পাবো আরোহ অনুমানের সংজ্ঞা আমাদেরকে প্রথমত জানতে হবে, এটা কম্পালসারি বিষয়। আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, যে আরোহ অনুমান কিভাবে তৈরি হচ্ছে, কি গঠন, মানে এক কথা বলতে গেলে প্রক্রিয়া বা গঠনগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে, তাই না। এরপরে আমাদের কি আছে যে সামান্যীকরণ কাকে বলে বা কি এর গঠন কি, সমস্ত কিছু কিন্তু অবশ্যই সামান্যীকরণের উপর টিকা এসেছে গতবারে। এরপর আরোহমূলক লাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরোহমূলক লাভ তোমাদের আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আরোহমূলক লাভ। প্রসক্তি সম্বন্ধ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার প্রকৃতির একরূপতা নীতি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। কার্যকরণ নিয়ম, পর্যবেক্ষণ আর পরীক্ষণ, এই তিনটাই কিন্তু টিকার উপর বেস করছে। এই তিনটার ক্ষেত্রে টিকা আসার প্রবল একটা সম্ভাবনা আছে। মানে 2 বা 3 নম্বরের একটা ছোট্ট করে বলবে যে এর উপর পর্যবেক্ষণের উপর বা পরীক্ষণ বা কার্যকরণের উপর একটা টিকা লেখা। সবচেয়ে বিশেষ করে হচ্ছে তোমার যে প্রসক্তি সম্বন্ধ, আরোহমূলক লাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক মধ্যে পার্থক্য কি, গঠন কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আর কি, ঠিক আছে। এই তো এটা সমস্ত কিছু তোমরা নোট পেয়ে যাবে। এরপর কি আছে, লৌকিক আরোহ অনুমান রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। উপমা ও মন্দ উপমা, এই মন্দ উপমার পর বহুবার টিকা এসেছে গতবারে, ঠিক আছে। তো তোমাদের 2 অথবা 3 নম্বরে এখানে যদি কোশ্চেন হয় তাহলে মন্দ উপমাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভালো ও মন্দ উপমা রয়েছে, সরি উপমা ও উপমা যুক্তি রয়েছে এখানে, ঠিক আছে, উপমা যুক্তি, ভালো ও মন্দ উপমা, এই যে এখান থেকে মন্দ যুক্তি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মন্দ যুক্তি তোমাদের টিকা এসেছে বহুবারে, মানে গতবারে এসেছে, আর এবারও কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। এই যে কয়েকটা স্টার মার্কস করলাম এইগুলো কিন্তু ভালো করে কিন্তু অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে। এখান থেকে 2 বা 3 নাম্বার সহজেই কিন্তু আমরা পেয়ে যেতে পারবো, ঠিক আছে। এরপর যে কথা হচ্ছে এখানে তাহলে ক্লাসগুলো কিরূপ ভাবে হবে, দেখো যেহেতু সিলেবাস একটুখানি বলতে গেলে এই চ্যাপ্টারটা একটুখানি বড়, তাহলে এর পরিপ্রেক্ষিতে কিন্তু বহু পরিমাণে বলতে গেলে কয়েকটা আমরা ক্লাস প্রোভাইড করবো, মিনিমাম 4 থেকে 5টা ক্লাস দেবো, যে 4-5টা ক্লাসের মধ্যে সমস্ত নোট আকারে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যারা আমাদের পেড গ্রুপের স্টুডেন্ট, অর্থাৎ যারা আমাদের বিকাশ থেকে অনলাইনে ক্লাস করছো, ওকে, তো তোমরা তো পেয়ে যাবে নোটটা, নিশ্চিত থাকো। এবং তার পাশাপাশি তোমরা লাইভ ক্লাসও পাবে গুগল মিট অ্যাপের মাধ্যমে। এবং তার পাশাপাশি তোমরা ইউটিউব থেকে যারা দেখছো, তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 81001919 দেখো ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে। এখানে তুমি দর্শন বলো, উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হয়, ঠিক আছে। যদি পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। এরপরে চলো আমরা স্ক্রিনের উপর চলছি, স্ক্রিনে আমরা স্টার্ট করবো। আমরা প্রথমত আরোহ অনুমানের সংজ্ঞা স্টার্ট করবো, তার পাশাপাশি কিন্তু একটু ভূমিকাটা আমরা দেখবো যে আরোহ অনুমানের স্বরূপটা কোনখান থেকে, মানে আরোহ অনুমানের যে স্বরূপ চ্যাপ্টারটা আছে, এই আরোহ অনুমানটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে, কোনখান থেকে যুক্তি কাকে বলে, বচন কাকে বলে, লজিক কাকে বলে, এই 1 বাই 1 একটুখানি ভূমিকা আমরা আলোচনা করে এই টপিকটা আজকে আমরা কভার করবো প্রথমত, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা এই টপিকটা কভার করবো। এরপরে আমরা আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো এটাও কিন্তু কভার করবো, ঠিক আছে। আজকে 2টো কোশ্চেন এখানে আমরা কভার করবো, মানে 2টো নোট প্রোভাইড করবো। এরপর সামান্যীকরণ, তারপর 1 বাই 1 কিন্তু অবভিয়াসলি সমস্ত ক্লাসগুলো মানে আমরা ডান করবো, ঠিক আছে। তো সেই জন্য বলছি পরবর্তী ক্লাস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো আরোহ অনুমানের স্বরূপ নিয়ে আলোচনা করব, এবং বিশেষ করে এখানে 2টো কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। একটা হচ্ছে কি আরোহ অনুমান কাকে বলে, এখান থেকে একটা কোশ্চেন, আর একটা হতে পারে আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখান থেকে কমসে কম 1 থেকে 2টো বৈশিষ্ট্য আসার একটা সম্ভাবনা আছে। তাহলে এই মতন কোশ্চেন দিতে পারে 1+1, এই মতন করে দিতে পারে 2 নাম্বার, ঠিক আছে, অথবা এই মতন করে দিতে পারে যে 1+3,
বুঝতে পেরেছি 1+3 এই মতন করে 4 নাম্বার দিতে পারে, এই মতন করে হতে পারে ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে। যাই হোক না কেন, দ্বিতীয় আরেকটা কোশ্চেন আমরা কি দেখতে চলেছি, আরেকটা কোশ্চেন হবে যে উদাহরণ সহ আরোহ অনুমান, দেখো অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের মধ্যে পার্থক্য উল্লেখ করো উদাহরণ সহ। তো পার্থক্য যদি করতে দেয় কমসে কম দুটো, ঠিক আছে, কমসে কম দুটো পয়েন্ট কিন্তু উল্লেখ করো, যেহেতু ছোটো কোশ্চেন হবে এখান থেকে, ঠিক আছে। আদারওয়াইজ যদি আর কি রচনা ধরনের, যেহেতু দেখো আমার কাছে বই অলরেডি তোমাদেরকে বললাম যে ইন্দ্রজিৎ পাবলিকেশন, ঠিক আছে, ইন্দ্রজিৎ পাবলিকেশন পড়াচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি আমরা সিলেবাসটা দেখি, দেখবে সিলেবাসের মধ্যে এখানে উল্লেখ করা আছে, তোমাদের কাছে আই থিঙ্ক সিলেবাসটা আছে, তোমরা দেখতে পাবে যে এখানে দেখতো যেটা রয়েছে, হ্যাঁ, তোমার ন্যাচারাল যে তোমার আরোহ অনুমানের ক্ষেত্রে এখানে তোমার এই তোমার কারণ, আরোহ অনুমানের স্বরূপ এবং কারণ এবং তার সঙ্গে মিলের পদ্ধতি রয়েছে। এখানে এর টোটাল 3টাকে দিয়ে 6 নাম্বার অ্যাড করেছে এরা, বুঝতে পেরেছো, 6 নাম্বার অ্যাড করেছে। তো যাই হোক না কেন, এখান থেকে তাহলে মানে এখনও পর্যন্ত যেহেতু আর কি কোশ্চেন নেই আমাদের হাতে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এখান থেকে যে কোনো টাইপের মতন কোশ্চেন হতে পারে, 2 নাম্বারের কোশ্চেন হতে পারে, 3 নাম্বারের হতে পারে, অথবা যদি আর কি ইনারা চান তাহলে 1+ও কোশ্চেন করতে পারে, 1+1+ করে এই মতন করে, ঠিক আছে। তবে যাই হোক না কেন, তো আরোহ অনুমানের মধ্যে পার্থক্য, তোমার অবরোহ আর আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কী সেগুলো আমরা অবশ্যই লক্ষ্য করব, ঠিক আছে। তো এগুলো আমরা দেখতে চলেছি এখানে, ওকে। তো চলো আমরা 1 বাই 1 কিন্তু আমরা দেখতে চলেছি, যে আগে প্রথমত বুঝতে হবে যে বিষয়ভিত্তিটা কী রয়েছে আরোহ অনুমানের ক্ষেত্রে, ঠিক আছে। প্রথমত দেখো, একটু দুঃখিত, একটু রুমে যা আসি হচ্ছে, অ্যাকচুয়ালি আমি তো হস্টেলে আছি, তাই না, তো এর জন্য দুঃখিত, বাইরে হয়তো পার্শ্ববর্তী থেকে তোমরা আওয়াজ পাচ্ছ, এর জন্য দুঃখিত, ঠিক আছে, একটুখানি ভলিউমটা বাড়িয়ে নেবে। দেখো কী আছে, যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি, ভালো করে মাথায় রাখবে এটুকু। প্রথম আমরা কনসেপ্ট তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমরা পড়েছো এই বিষয়টা, ঠিক আছে। যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি, যুক্তি বা অনুমান, তাই তো, যুক্তি বা অনুমান। অনুমান হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া। কত সুন্দর, দেখো অনুমান তাহলে কি, আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই। কেমন করে দেখো, এক্সাম্পল, আমি এখন শিয়ালদায় আছি, কথা বলছি, আমি এখন শিয়ালদায় আছি, এই শিয়ালদা থেকে হাওড়া ব্রিজের কাছে আমি দেখতে পাচ্ছি সেখানে ধোঁয়া উঠছে, প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত ওখানে যে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে, তার মানে এটা আমরা কনফার্ম যে অবশ্যই সেখানে কি আছে, আগুন আছে, তাই না। তার মানে আমরা জ্ঞাত সত্য, আমরা কি দেখলাম, আমরা জ্ঞাত সত্য আমাদের কি আছে, যে ধোঁয়া উঠছে আমরা দেখতে পাচ্ছি সচক্ষে, রাইট, ধোঁয়া উঠছে, এটা জ্ঞাত সত্য, মানে আমরা জানান, মানে জ্ঞাত মানে কি, জ্ঞান, জানা, আমাদের বিবেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সচক্ষে যে এটা হচ্ছে কি, ধোঁয়া উঠছে, মানে কি অবভিয়াসলি সেখানে অজ্ঞাত সত্যের মধ্যে আমরা কি আছি, আগুন আছে, কিন্তু আমরা আগুনকে দেখতে পাচ্ছি না, রাইট, আমরা শুধুমাত্র ধোঁয়াটাকে দেখেই কিন্তু আমরা অনুমান করছি, রাইট। তো সেটাকে বলছে কি, অনুমান হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে আমরা কি বলি, অনুমান বলে থাকি, তাই না। জাস্ট এটা বেসিক, এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো সাধারণত তোমাদের আরোহ অনুমানের মধ্যে নেই, জাস্ট কোনখান থেকে ভিত্তি মানে তৈরি হচ্ছে একটা ভূমিকা হিসাবে, আর এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের যদি বলি ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে এটা নেওয়া হয়েছে, ওকে। দ্বিতীয় আরেকটা কথা দেখো, আরোহ অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি, খুব সুন্দর কথা। এই আরোহ অনুমানগুলো, ঠিক আছে, আর সরি অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, যেমন প্রথমত কি, যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান মূল আলোচ্য বিষয় কি হলো, যুক্তি বা অনুমান। আর অনুমান কি, অনুমান হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া, সেটাকে আমরা অনুমান বলবো। আর অনুমান যখন ভাষায় প্রকাশ হচ্ছে সেটাকে বলবো আমরা যুক্তি। এক্সাম্পল দেখো, যদি বলা যায় যে রাম মানুষ এবং সে মরণশীল, যদু মানুষ সে মরণশীল, ঠিক আছে, রহিম মানুষ সে মরণশীল, অতএব আমরা কি বলছি, সকল মানুষ সে মরণশীল। এই যে দেখো আমরা যে একটা লজিক প্রোভাইড করছি, এটাকে বলা হয় কি, আমরা যখন ভাষায় এটাকে প্রকাশ করলাম সেটা হয়ে যাবে কি, যুক্তি। তর্কবিদ্যায় যুক্তি বা অনুমানের 2টি ভাগ রয়েছে, একটা হচ্ছে মানে আরোহ রয়েছে, আর একটা হচ্ছে আরোহ যুক্তি আর একটা হচ্ছে অবরোহ যুক্তি, ঠিক আছে। তো অবরোহ যুক্তি তোমাদের আই থিঙ্ক সিলেবাসের মধ্যে নেই, না, আরোহ যুক্তিটাই আছে তোমাদের সিলেবাসের মধ্যে, ঠিক আছে। যাই হোক, এবার দেখো আরোহ যুক্তির ক্ষেত্রে এগুলো তোমরা করতে পারো, একটা জাস্ট লক্ষ্য বলতে গেলে ইন্ট্রোডাকশন বা ভূমিকা হিসাবে কিন্তু এই কয়েকটা লাইন তোমাদের সামনে উপস্থিত করেছি। যেমন কি বলছে এখানে, যে আরোহ অনুমানের ক্ষেত্রে অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, ঠিক আছে। আর তোমার আরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, ওকে। তো এটা একটা বেসিক বিষয় আর কি। যাই হোক, এখান থেকে মূল বিষয় হচ্ছে আমাদের এইখান থেকে স্টার্ট করছি, আরোহ অনুমানের সংজ্ঞা। প্রথমত আমাদের কোশ্চেন কী ছিল দেখো, আরোহ অনুমান কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে, তাই না। এবার দেখো আরোহ অনুমানের সংজ্ঞা আমরা কী কী দেখতে পাবো। আরোহ অনুমান কী বলছে এখানে, যে
যে অনুমানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকর নীতি, কি বললাম, প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকর নীতির ভিত্তিতে হিসাবে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠিত করা হয়, সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠিত করা হয়, তাকে আরোহ অনুমান বলবো। আবার বলছি, যে অনুমান আমরা কি বললাম, যখন আমরা ভাষায় প্রকাশ করছি সেটাকে আমরা কি বলবো, লজিক বা যুক্তি, তাই তো? অনুমান আমরা করছি, তাই না, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হচ্ছি, তাহলে কি বলবো, যে অনুমানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত, বিশেষ মানে কি, মানে বিশেষ মানে কি বলতে কি আমরা বলতো, যে বিশেষ মানে আই বচন ও বচন, মানে মানে কিছু কিছু, তাই না, মানে 10টার মধ্যে 5টা, রাইট, 10টার মধ্যে 6টা, এই হচ্ছে কথা। তো বিশেষ দৃষ্টান্ত মানে কয়েকটা বিশেষ আমরা উদাহরণ দেখতে পাচ্ছি বা আমরা বিশেষ কিছু দেখতে পাচ্ছি, সেটার থেকে আর কি দেওয়ার পর প্রকৃতির একরূপতা নিয়ে, মানে প্রকৃতিকে সামনে রেখে, এই প্রকৃতিকে সামনে রেখে আর কার্যকর নীতির উপর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত, মানে সামান্য সংশ্লেষক, কী বলেছে, সামান্য সংশ্লেষক, আমরা একটি সিদ্ধান্ত তৈরি করি বা আমরা একটি সিদ্ধান্তে উপনীত হই, ঠিক আছে? ওকে, দ্বিতীয় পর্যায়ে চলে এসো। এক্সট্রা হিসাবে দেখো, যেগুলো লাইন মানে ব্র্যাকেটের মধ্যে থাকছে অথবা তোমার দেখবে একটু করে থাকে, মানে ওই কী বলে যেন একটা টেরা করে থাকে, যেমন দেখতে পাবে এই যে এখানে লিখেছি, এগুলো তোমরা চাইলে লিখতে পারো অথবা স্কিপ করতে পারো। এই যে দেখো অতিরিক্ত বলে আছে, এটাও তোমরা লিখতে পারো অথবা স্কিপ করতে, জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এগুলো দিয়েছি, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, যে এটা তাহলে আমরা প্রথমত সংজ্ঞাটা জানলাম, এখান থেকে আমাদের কম্পালসারি লিখে আসতেই হবে সংজ্ঞার ক্ষেত্রে। উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পাবো, যেমন দেখো কি, রাম হয় মানুষ সে মরণশীল, এই যে বললাম রাম হয় মানুষ সে মরণশীল, আশ্রয় বাক্য, শ্যাম হয় মানুষ এবং সে মরণশীল, কি তারপর কি আছে, হরি হয় মানুষ সে মরণশীল, নরেশ হয় মানুষ সে মরণশীল, অতএব আমরা কি সিদ্ধান্তে আসছি, সকল মানুষ হয় মরণশীল, রাইট? দেখো আমরা বিশেষ কয়েকটা, দেখো বিশেষ দৃষ্টান্তকে আমরা লক্ষ্য করলাম, কয়েকটা বিশেষ দৃষ্টান্তকে লক্ষ্য করি আমরা কি বলছি, এবং তার পাশাপাশি প্রকৃতির একরূপতা নীতির ভিত্তিতে আমরা কার্যকর নীতির উপর ভিত্তিতে আমরা একটা সামান্য একটা বচনে, দেখো যে সামান্য সংশ্লেষ একটা বচন তৈরি করলাম, রাইট? তো এটাই হচ্ছে তোমার আরোহ অনুমান, ওকে, আরোহ অনুমান। এবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি, তোমরা এটা চাইলে এক্সট্রা এগুলো পড়তে পারো পুশ করে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাবো আরোহ অনুমানের বৈশিষ্ট্য বা আরোহ অনুমানের, এই যে ছিল না দ্বিতীয় কোশ্চেন ক্ষেত্রে, আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি কী কী তা উল্লেখ করো। এখান থেকে কমসে কম 1 থেকে 2টো বৈশিষ্ট্য ভালো করে জেনে যেও, ঠিক আছে? দিতে পারে যে আরোহ অনুমানের একটি বৈশিষ্ট্য বা আরোহ অনুমানের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, আগে খুব সহজ আছে। যেমন কি দেখো, এই সংজ্ঞাটা যদি তোমাদের জানা থাকে ঠিকঠাকভাবে এখান থেকে করতে পারে, যেমন কি যে আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা একাধিক আশ্রয় বাক্য থেকে গৃহীত হয় বা নিঃসৃত হয়, তাই না? একাধিক আশ্রয় বাক্য থেকে, রাইট, একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি, একাধিক, একটি নয়। আর যখন তোমরা অবরোহ পড়বে দেখবে এক বা একাধিক, তাই না, ওখানে একের কথা বলা হয়েছে, আর এখানে কি বলছে, একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত। যেমন কি জবা ফুল লাল এবং গন্ধহীন, পলাশ ফুল লাল এবং গন্ধহীন, ঠিক আছে? আর তোমার করবি ফুল লাল এবং গন্ধহীন, এই যে একটা চূড়ান্ত দিক দিয়ে আসে, তোমার সকল লাল ফুল হয় গন্ধহীন। এই যে দেখো একটা সামান্য সংশ্লেষের মধ্যে আসলাম, তো একাধিক আশ্রয় বাক্য থেকে দেখো অনেকগুলো রয়েছে, এটাও আশ্রয় বাক্য, এটাও আশ্রয় বাক্য, এটাও আশ্রয় বাক্য, এটাও আশ্রয় বাক্য দিয়ে এসে সিদ্ধান্তে আমরা আসলাম, তাই না? ওকে, দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য কী দিবে তোমরা, যে আরও তোমরা চাইলে এটা দিতে পারো, এর চেয়ে যদি আমি বলি তোমাদেরকে, ঠিক আছে, যদি সহজ, যদি মনে না থাকে তাহলে এটা নিতে পারো, অথবা তোমরা এটাকে স্কিপ করো, এর চেয়ে আরও একটু যদি পাওয়ারফুল বলি আর কি, সেক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টটা দেখো, আরোহ যুক্তিতে সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, এটা দিতে পারো। আর দিতে পারো যে আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয়, এটাও দিতে পারো, ঠিক আছে? বাস দুটো দিলেই যথেষ্ট, এর মতনই চাইবে সাধারণত, ঠিক আছে? এবার দ্বিতীয় কথা হচ্ছে আরোহ যুক্তির ক্ষেত্রে, হ্যাঁ, আকারগত সত্যতা, এইটা বললাম, ঠিক আছে, এইটা হচ্ছে অথেন্টিকভাবে যদি দিতে চাও আর কি, যদি 1 নম্বর বলে যদি 2টো বৈশিষ্ট্য উল্লেখ করো, সেক্ষেত্রে আমি বলবো এটা 1 নম্বরে দিবে, কারণ দেখো এটা আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতার উপর বিচার করা হয়, ঠিক আছে? এবারে 5 নম্বর দেখো, আরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে যেহেতু সিদ্ধান্ত অনিবার্য নিঃসৃত হয় না, সেহেতু হয় না, হ্যাঁ, সেহেতু আরও এইগুলো দরকার নেই, ঠিক আছে? অনেকটা মানে ডিটেলসে এগুলো লিখেছি আর কি, ঠিক আছে? তাইলে তোমরা এগুলো দেখতে পারো, ওকে? আর এগুলো সম্পূর্ণরূপে তোমরা কিন্তু পেয়ে যাবে ইন্দ্রজিৎ পাবলিকেশনের বুকে, ওকে? আর তারপরে দেখো এখানে আমরা দেখতে পাবো বিশেষ করে এটা 1 নম্বরে তাহলে এটা উল্লেখ করবে, 2 নম্বর এই লাইনটা উল্লেখ করবে, ঠিক আছে? যে আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো আরোহমূলক লাভ বা ঝুঁকি,
এই কথাটা থেকেই তোমাদেরকে বললাম যে টিকা আসতে পারে, ইতিপূর্বে যে বোর্ডের মধ্যে বললাম যে টিকা আসতে পারে, যে আরোহমূলক লাভ কী বা কাকে বলে বা আরোহমূলক ঝুঁকি কী। ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমাদের একটা টিকা তৈরি করে দেবো। ঠিক আছে, দার্শনিক বেন, এই দেখো দার্শনিক বেন আরোহ অনুমান সংক্রান্ত লাভ বলেছেন। তাহলে এটা একটা তোমরা যদি অথেন্টিক বলতে পারো যে কোন দার্শনিক যে আরোহ অনুমানকে মানে আরোহমূলক লাভ বা ঝুঁকি বলেছেন, কোন দার্শনিক, এবং মানে যদি বলে কোন দার্শনিক, তার দার্শনিক বেন, এবং তার বিষয়টা আর কি এটা উল্লেখ করবে যে আরোহ যুক্তির মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লাভ। এটা কে বলেছেন? দার্শনিক বেন বলেছেন, এই মতন করে। ঠিক আছে, এবার অতিরিক্তভাবে তোমাদের এটা আর কি দেখে যাবে, ওই একই কথা আছে, এটাও বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, এগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা অতিরিক্তভাবে দেখে যেতে পারো। এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় পর্যায়ে, যে উদাহরণ সহ অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কী। মিনিমাম 2 থেকে 3টা পার্থক্য কিন্তু অবশ্যই জেনে যাবে। তোমাদের বললাম না 2 অথবা 3 নাম্বারের কোশ্চেন আসবে এখান থেকে, অথবা 1+1 এই মতন করে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো যাই হোক কমসে কম একটা বলছি না, 2 থেকে 3টা কমসে কম পার্থক্য অবশ্যই তোমরা লক্ষ্য করবে। যেমন কি আছে, প্রথমত আমরা এইটুকু জানবো যে অবরোহ অনুমান কাকে বলে। যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না, তাকে আমরা অবরোহ যুক্তি বলবো। যেমন কি সকল কবি হয় দার্শনিক, একদম ঠিক। এখানে দেখো তো সকল কবি হয় দার্শনিক, এখানে দেখো সকল এ বচনের কোন পদ ব্যাপ্য বলো তো? এস পদ ব্যাপ্য, মানে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, তাই না? তারপরে দেখো এখানেও সেম, এখানে এস পদ ব্যাপ্য, এখানে অব্যাপ্য, তাই না? সিদ্ধান্তের ক্ষেত্রে দেখো সকল ভাবুক ব্যক্তি হয় দার্শনিক। তাহলে পুরোটা আমরা যদি লজিকটা দেখি এখানে, যে সকল কবি হয় দার্শনিক, আশ্রয় বাক্য, আর সকল ভাবুক ব্যক্তি হয় কবি। ঠিক আছে, এটা আমাদের আশ্রয় বাক্য, সিদ্ধান্ত আমাদের সকল ভাবুক ব্যক্তি হয় দার্শনিক। খুব সুন্দর, রাইট? তো এই মতন করে তোমরা একটা লজিক দিতে পারো। ওকে, এবার চলে আসবো আমরা আচ্ছা, এখানে বলেছে কি আরোহ অনুমান আর অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য, রাইট? তো সেক্ষেত্রে প্রথমত সংজ্ঞাগুলো জানতে হবে। এবার দেখো আরোহ অনুমানের ক্ষেত্রে যে যুক্তিতে উপরে আমরা বললাম, আরোহ অনুমানের ওই একই সংজ্ঞা আছে, দেখো একই সংজ্ঞা আছে, আর তোমার ওই উদাহরণও একই দিয়েছি। ওকে, এরপর চলে আসবো আরও কিছু। আচ্ছা, এইখানে চলে আসবো মূল জায়গা। এইখান থেকে হচ্ছে বৈশিষ্ট্য, কমসে কম 2 থেকে 3টা বৈশিষ্ট্য অবশ্যই তোমরা জেনে যাবে। ঠিক আছে, দেখো অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গঠন করা হয়। ঠিক আছে, এই মতন করে লিখতে পারো, অথবা আমরা যেমন ওই তোমরা লিখেছিলে না ক্লাস 5-এ ক্লাস 3-তে যেভাবে লিখছিলে, যে এখানে একটা লিখলে অবরোহ অনুমান, ঠিক আছে, এখানে লিখলে আরোহ অনুমান, পার্থক্য এই মতন করেও লিখতে পারো। অথবা সবচেয়ে সহজ হবে, জায়গা কম থাকবে, যেহেতু তোমাদের এক্সট্রা পেজ দিবে না, বোর্ড বলে দিয়েছে ওই পেজের মধ্যে সব মানে লিখতে হবে, তাই না? তো যাই হোক, তো এই মতন করে অনলাইনের হিসাবে যাবে। কিন্তু হ্যাঁ, কিন্তু যেখানে দিবে বরং, কিন্তু বলো বা অপরপক্ষে বলো বা বরং বলো বা আরোহ অনুমানের ক্ষেত্রে এই মতন যদি থাকে, তাহলে তাহলে ব্ল্যাক কালি ব্যবহার করবে। মানে যে কালিতে তুমি এটা করছো, ওই আনসারটা লিখছো, অন্য একটা কালি দিয়ে তুমি কিন্তু ওটাকে হাইলাইট করে দেবে একটুখানি। ঠিক আছে, যাতে স্যার বুঝতে পারেন যে হ্যাঁ পার্থক্য তৈরি করছে এই জায়গাটাতে। অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গঠন করা হয়। ঠিক আছে, কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সর্বদা একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গঠন করা হয়। খুব সহজ, দেখো 2বার পড়লেই মুখস্থ হয়ে যাবে, কিচ্ছু নেই। ঠিক আছে, ফিলোসফি অবশ্যই বুঝতে হবে, কিন্তু যদি কোনো কেউ স্টুডেন্ট না বুঝতে পারো, তাহলে কিন্তু মুখস্থ বিদ্যাও কিন্তু কাজে লাগাতে হবে, এটুকু মাথায় রাখো। ঠিক আছে, মুখস্থ করে নিতে হবে। এরপর দেখো অবরোহ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে, হ্যাঁ, এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের অনিবার্যভাবে নিঃসৃত হয় অপরপক্ষে। আচ্ছা, এটা লিখতে হবে না, এইটা লিখবে অবশ্যই। ঠিক আছে, 1 নম্বর এটা লিখবে, যদি 2-3 উদাহরণ দিতে বলে এটা লিখবে 1 নম্বর। 2 নম্বরে এটা চলে এসো, অবরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয়, কম ব্যাপক, ওকে, হয়, কখনো বেশি ব্যাপক হয় না, এটা লিখতে পারো। ঠিক আছে, অপরপক্ষে আরোহ যুক্তির ক্ষেত্রে ওই তুলনা বেশি ব্যাপক হয়, এটা লিখতে পারো। ঠিক আছে, দুটো হয়ে গেল। আরোহ যুক্তির ক্ষেত্রে কেবলমাত্র আকারগত সত্যতা, এটাও লিখতে পারো। ঠিক আছে, আকারগত সত্যতার উপর মানে বিচার করা হয়, ঠিক আছে, সত্যতা যাচাই করা হয়। অপরপক্ষে আরোহ যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা উভয় দিকে লক্ষ্য করা হয়। বাস 3টা ইনাফ, 2 থেকে 3টা প্রথমত কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে। ঠিক আছে, আর কোনো কিছু নেই। ওকে, এইটুকু। তাহলে এখান থেকে টোটাল তোমাদের 7টা পয়েন্ট আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। আমার মনে হয় এখান থেকে 6 নম্বর থাকবে না। 6 নম্বর যে তোমাদের কথা বলেছে আর কি এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে তোমাদের মিলের পদ্ধতি, মিলের 6 নম্বর থাকবে এখানে। ঠিক আছে, 5 অথবা 6 এর মতন থাকতে পারে। ওকে, মিলের যে 5টা মানে পরীক্ষামূলক পদ্ধতিগুলো রয়েছে সেগুলো। ওকে, আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, 8100191916 এই নাম্বারে যোগাযোগ করবে। সেখানে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্যেকটা বিষয় কিন্তু নির্দিষ্ট, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বিশেষ করে আর কি বাংলা এবং ইংলিশ, বাংলা, দর্শন আর আরবি, এই 3টা সাবজেক্ট আমি নিজে থেকে পড়িয়ে থাকি। বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অন্যান্য স্যারেরা রয়েছেন। ঠিক আছে, তো তোমরা চাইলে অনলাইনে ক্লাস
ক্লাস করার জন্য নিশ্চয়ই যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে বিকাশ আইকিউ। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। পরবর্তী ক্লাসগুলো হ্যাঁ শুধুমাত্র তোমাদের যে বোর্ডের মধ্যে দেখালাম না, প্রত্যেকটি ক্লাস কিন্তু 1 বাই 1 খুব শীঘ্রই আসছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।